নমস্কার, আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কলকাতার ডিএম লাইব্রেরিতে। 3 টাকা পুঁজি নিয়ে প্রকাশনার ব্যবসা শুরু করেছিলেন গোপাল দাস মজুমদার। নজরুলের বই ছেপে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। সেই সময় অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসুর মতো লেখকের আশ্রয়ে ছিলেন তিনি। তবে শুরুতেই নেমে আসে বিপর্যয়। ব্যবসার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে গোপালবাবুর বন্ধু বিধুভূষণ ত্যাগ করলেন সম্পর্ক। আজ থেকে 103 বছর আগে 61 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে ছোট্ট একটা ঘরের সামনে নিতান্ত সাধারণ সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন বছর 32-এর এক যুবক, নাম গোপাল দাস মজুমদার। প্রকাশনার ব্যবসায় নেমেছেন, সঙ্গী বন্ধু বিধুভূষণ দে। পুঁজি মাত্র 300 টাকা। সংস্থার নাম দিলেন ডিএম লাইব্রেরি। আর শুনলে অবাক লাগবে, বন্ধু বিধুভূষণ দে নিজের পদবি মিলিয়ে সংস্থার নাম দেন দে মজুমদার, সংক্ষেপে ডিএম লাইব্রেরি। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে থাকে ডিএম লাইব্রেরির পথ চলা। ছাপা হয় বহু নামী লেখকের বই। প্রকাশনা জগতে এমন বিরল ধারা তৈরি করেছিলেন গোপাল দাস। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গোপালবাবুর ভাইপো, ডিএম লাইব্রেরির বর্তমান কর্ণধার আশিস গোপাল মজুমদার। তার কাছ থেকে জেনে নেব ডিএম লাইব্রেরির দীর্ঘ পথ চলা। আশিসবাবু, আপনাদের ডিএম লাইব্রেরির পথ চলা কবে থেকে শুরু হয়েছিল? আমাদের পথ চলা শুরু হয়েছে, বই প্রথম ছাপা হয় হচ্ছে 1329। তারও 2 বছর তো বটেই আগে থেকে। কারণ আমার জ্যাঠারা বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন, আর তারপরে মাঝে পালিয়ে বেড়াতে হচ্ছিল। আর বারিন ঘোষরা যখন কলকাতাতে ফিরে এসে আপনার বিজলি পত্রিকা শুরু করলেন, সেই সময় জ্যাঠাকে, আমার আর এক জ্যাঠা, তিনিও ছিলেন বিপ্লবী, কিন্তু তার নাম জ্যোতিষচন্দ্র মজুমদার, কিন্তু তিনি কোথায় মারা গেছেন, কি হয়েছেন, আমরা তার কোনো হদিশ পাইনি। আর যিনি প্রতিষ্ঠাতা মূল, তিনি হচ্ছেন গোপাল দাস মজুমদার। তাকে নিয়ে গিয়ে বারিন ঘোষকে বলেছিল, দাদা আমার ভাই যতীনদার সাথে ছিল, মানে বাঘা যতীনের সাথে। তারপরে এখন তো যতীনদা নেই, আর আপনারাও কেউ ছিলেন না, এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটা কিছু কাজকর্ম ব্যবস্থা করে দিন। তখন বললো যে ঠিক আছে, কাজকর্মর ব্যবস্থা মানে এখানে কাজ করতে পারবে? তো জ্যাঠা বলেছিল যে হ্যাঁ। তো নলিনীকান্ত সরকারকে বলেছিলেন যে নলিনী, তুমি দেখো তো একে দিয়ে চলবে কি না। তখন উনি, মানে নলিনী জ্যাঠাও আমাদের, মানে জ্যাঠা আর দুজনে এরা সমবয়সী ছিল, তো দুজনকে দাদা বলতো, মানে এটা আমি দেখেছি। তো উনি টিয়ে করে বললেন হ্যাঁ বারিন্দা, একে দিয়ে চলবে। তো জ্যাঠা বিজলির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজে বহাল হলো, আর ম্যানেজার ছিলেন বিধুভূষণ দে। কিন্তু তখনকার দিনে মানে যা মাইনে, বেশি মাইনেও দিতে পারতো না ওরা, এটা বলে লাভ নেই। তো সেই নিয়ে নিজেদের খাওয়া খরচা বাদ দিয়ে মেস ভাড়া মানে ওইখানেই মেস ছিল বিজলির অফিসে, এবং সেই অফিসের মেসেই থাকতো। সেই খরচা টরচা দিয়ে খুব বেশি পয়সা হাতে থাকতো না যে বাড়িতে পাঠাবে, বা আমার আর এক যে জ্যাঠা, ছোটো জ্যাঠা, তাকে করবে, মানে কিছুই করার উপায় ছিল না। তখন দুজনে মিলে, মানে বিধুবাবু আর আমার জ্যাঠা গোপাল দাস মজুমদার বলেন যে আমরা যদি এইখানে, তো প্রকাশনার সাথে যুক্ত, কেন বিজলি থেকে বিপ্লবীদের স্মৃতিকথা বা এই ধরনের বই প্রচুর বিক্রি হতো, মানে সেগুলো সব এজেন্সি ছিল, এবং সেইটা বিক্রির ভার মূলত এদের দুজনের ওপরই ছিল। কিন্তু কমিশনের যে সেটা বিজলিতেই যেত। তো কিন্তু এই সূত্রে প্রচুর লোকের সাথে আলাপ, বা বিজলিতে যারা লিখতেন সেই সব লেখকদের সাথে, যেমন প্রমথ চৌধুরী তার মধ্যে একজন, এরকম আরও অনেকের সাথে জ্যাঠা আলাপ হলো। জ্যাঠা তখন দুজনে মিলে বলল যে আমরা একটা যদি করি, গিয়ে বারিন ঘোষকে বললো যে দাদা আমরা যদি এই বইগুলো বিক্রি করি, তো আর অরবিন্দের বই ছিল আর একটা মূল সোর্স, যে মানে বিজলির ইনকামের, যে আর যদি শেষদা, বারিন অরবিন্দকে বোধহয় নাকি মেজদা বলতেন, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, যে ওনার বইগুলো বললো না, বই বিক্রি করতে পারো তোমরা, আপত্তি নেই, কমিশনও পেতে পারো,
কিন্তু কমিশনটা পেতে গেলে তোমাকে কোনো একটা তো এজেন্সি বা বইয়ের দোকান কিছু একটা করতে হবে। তখন দুই বন্ধু মিলে ঠিক করলো বিধুভূষণ দে ডি আর মজুমদারের এম, এই নিয়ে ডিএম লাইব্রেরি চালু হলো। এবং ডিএম লাইব্রেরি সে সময় প্রচুর মানে বিখ্যাত লোকেদের বইয়ের সোল সেলিং এজেন্ট হয়েছেন। কেন সেইগুলো মানে আমি দেখেছি, বিজ্ঞাপনগুলোও দেখেছি, হ্যাঁ, এবং বিজলির যে ফাইল কপি তার মধ্যে দেখেছি। যেমন তার মধ্যে একজন ছিল প্রমথ চৌধুরী। তো প্রমথ চৌধুরীর সাথে আলাপ জ্যাঠা ওই প্রুফ নিয়ে যেতেন, বিজলির প্রুফ ওনাকে দেখাতে। এরমভাবে নজরুলের সাথে আলাপ, সবাই ওখানে আসতোই, নানা রকম হতো। তো তখন ওই ডিএম লাইব্রেরিটা চালু হলো, মানে সেটা একদম বুক সেলার। তো এরম চলতে চলতে হঠাৎ বিজলিতে বারিন ঘোষের স্মৃতিকথা মানে আত্মকাহিনী বেরোবে কথা হচ্ছিল। তো দুজনে গিয়ে বললো যে দাদা, তোমার এই বইটা যখন হচ্ছে, এইটা আমরা ছাপবো, কারণ আমরাই তো হাতে করে পত্রিকাতে করছি। তো উনি বললেন বেশ, তোমরা ছেপো। তো সেই হচ্ছে আমাদের প্রথম বই, সেটা হচ্ছে 1329। কিন্তু সেখানে দেখবেন প্রকাশক হিসেবে নাম আছে আমাদের বিধুভূষণ দে, কারণ যেহেতু জ্যাঠার চেয়ে সিনিয়র ছিল। তো বই বিক্রি হচ্ছে, এদিকে এই বইয়ের ডিসকাউন্টও আসছে। বিধুবাবু ইন দ্য মিন টাইম অন্য কাগজে জয়েন করলেন। আর যাওয়ার সময় সেই ফরওয়ার্ডে এবং আমাদের এই বিজলিতে উনি বিজ্ঞাপন দিয়ে গেলেন, ডিএম লাইব্রেরির সাথে আমার কোনো সংস্রব রইল না, এবং যদি কোনো কিছু পয়সা কড়ি সংক্রান্ত কোনো গণ্ডগোল হয় আমি দায়িত্ব নিলাম না। তো এবার জ্যাঠা তো সেটা করলো, কি বললো ঠিক আছে। তো এই যে আলমারিটা, এই আলমারিটাতে এদের জিনিস থাকতো, মানে ডিএম লাইব্রেরির বই। তার মধ্যে অরবিন্দের ছিল, ওর নাম কি বলে, এজেন্সিটা ছিল। তো অরবিন্দের এজেন্সি থাকাতে সেইগুলো সবচেয়ে বেশি বিক্রি। তারপরে ছিল আমাদের প্রমথ চৌধুরী মানে বীরবল। তারপরে আরও যেসব বিপ্লবীরা সব দলে ছিল, উল্লাসকর দত্ত, উপেন বন্দ্যোপাধ্যায়, এদের সব বইয়ের এজেন্সি ডিএম লাইব্রেরির ছিল। কিন্তু বিধুবাবু যাওয়ার সময় মানে হিসেব কিছু, যেটা শুনেছি যে হিসেব কিছু পায়নি, যেটা সেই একলা চলা শুরু হলো। এবার একলা চলা শুরু হয়ে তারপরে এই বই বিক্রি মোটামুটি ভালোই হচ্ছিল, মানে বারিন ঘোষের বই বা অন্য বই টই। এর মাঝখানে মানে অরবিন্দের বই সে সময় প্রকাশ করতেন হচ্ছে বিজলি বলছি, সরি, আর্য পাবলিশিং হাউস। তো আর্য পাবলিশিং এবং অন্য লেখকদেরও বইটই করতো। তো আর্য পাবলিশিং তো কমিশন পুরো করছে না, তখন আবার সেই বারিন ঘোষকে বলে উনি বললেন তুমি দাদাকে তাহলে লেখো। তো সেই লিখেছিল ওরা। তো লেখার পর উনি বললেন ঠিক আছে, ডিএম লাইব্রেরিকে আমার বইয়েরও সোল সেলিং এজেন্সি আর্য পাবলিশিং দেবে। এইবার ওইখান থেকে শুরু। এবার তারপরের পোর্শনটা হচ্ছে মানে বিজলি যখন ভাঙচুর হলো বা পুলিশ ভাঙচুর করে করলো, তার সেই সময় জ্যাঠা বললো যে না, আর এইসব আমি মধ্যে থাকবো না, যদি মরতে হয় আলাদা বেরিয়ে গিয়ে মরবো, খেতে পাই না পাই। তো এবার বিজলিতে যখন ওই ধরপাকড় হয়েছে, কপাল ভালো সেদিন নলিনী সরকারও ছিলেন না, জ্যাঠাও ছিলেন না, আর বারিন ঘোষ তার আগেই চলে গেছেন পন্ডিচেরি। ফিরে এসে সকালবেলায় দুই বন্ধু দেখছে যে তখন এই সময় কিন্তু বিধুবাবু চলে যাওয়াতে জ্যাঠা ম্যানেজার হয়ে গেছে। দেখছে যে এই অবস্থা, ভাঙচুর, কর্মচারী যারা ছিল তাদের মারধর করেছে, দু একজনকে বোধহয় ধরেও নিয়ে গেছে, মানে রাত হাজতবাস করিয়েছে। তখন জ্যাঠা বললো যে না, আর এখানে থাকলে তো এই নানা ঝঞ্ঝাটে, আর আমি তো এই বই ছাড়া বাইরের বই কিছু বুঝি না, এইটাই আমায় করতে যখন হবে আমি আলাদা হয়ে যাই। তো সবাই বারণ করেছিল, বলে কেন মরতে যাচ্ছিস এইসব পড়তে, খেতে পাবি না।
তো যেটা বললো না, আমি যখন বিপ্লবী দলে নাম লিখেছিলাম তখনও তো কোনো নিশ্চয়তা ছিল না কি হবে, আজকেও নেই, আমি চললাম। তো এইটা একটা টেবিল আর একটা চেয়ার, এইগুলো মানে যেটার মধ্যে ডিএম লাইব্রেরির এরা ব্যবহার করতো, বলো তাহলে এইগুলোকে নিয়ে যা। মজার হচ্ছে যে এই আলমারিটা বা এই টেবিল বা চেয়ার এগুলো হচ্ছে সব আবার সিআর দাসের দান। মানে সিআর দাস এই পত্রিকাটা চালু হওয়ার সময়, তার আগে ওনার নারায়ণ পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। তো উনি বললেন তোমরা বাড়ির ঘোষণা হিসেবে তোমরা চালু করছো, আমার এগুলো সব নিয়ে যাও, আমার বাড়িটাও খালি হবে, তোমরা নিয়ে যাও। এই নিয়ে যেটা তখন এইখানে আগে দেখেছিল, এর আগে একটা বাড়ি আমাদের 61 নম্বর, একটা ছোট্ট একটা খুপড়ি একটা ঘর, খুপড়ি ঘর, সেই ঘরে ভাড়া ঠিক করে ওইখানে এসে উঠলো। মানে সেখানে কি হতো, যে আলমারিটা রাখার আর টেবিলটা রাখার পর ইয়েতে বসার জায়গা থাকতো না, রাস্তায় গিয়ে বসতে হতো ফুটপাতে। তো যেটা চলে আসাতে কি হলো, এখানে এবার বিপ্লবী যাদের বই বিক্রি হতো বা আরও যাদের সব বই টই বিক্রি হতো, সেইগুলো তো ওখান থেকে আর কেউ ইয়ে নিয়ে করতো না। এবং অরবিন্দ বলেই দিলেন তারপরে যে যারা সরাসরি আমাদের সঙ্গে নেই সেই তাদের বই আর আর্য পাবলিশিংও বিক্রি করবে না বিজলির অফিস থেকে। কিন্তু বিজলি অফিস তখন এখান থেকে বউবাজার থেকে উঠে ওই কুমার অরুণ সিংয়ের বাড়িতে শিফট হয়েছে, সেখানে অবশ্য অল্প কিছুদিন চলেছিল। এইবার নজরুলের সাথে যেটার একটা ইয়ে ছিল, যেহেতু এই পত্রিকার ইয়েতে এসে গোপালদা করতে নেই আলাপ পরিচয় এইসব ছিল। তো এইবার হয়েছে কি, তো নজরুল একদিন হঠাৎ এসে ওই দোকানে হাজির, বলে গোপালদা আমাকে তো বের করে দিয়েছে ওখান থেকে, কারণ আমি তো দল টলে নেই, তো তুমি আমার বই ছাপবে। এটা বলে নজরুলের তখন প্রচণ্ড বিক্রি বই। বলে আমি বললাম যে আমি নিজে পাই না খেতে, তোমার বই ছেপে তুমিও পথে বসে মরবে, আমাকেও মারবে। এদিকে পুলিশের হাঙ্গামা তো কন্টিনিউয়াস রয়ে গেছে। তো বলে যা মরলে মরবো, দুজনেই তো মরবো, দুজনের তো কিছু ইয়ে নেই, পিচটান খুব একটা কিছু নেই, তুমি ছাপো। আর্য পাবলিশিংয়ে যে বই ছিল সেইগুলো তুলে নিয়ে এসে, মানে প্রথম বই দিলেন দোলনচাপ, তারপরে হচ্ছে অগ্নিবীণা। এবার ইন দ্য মিন টাইম নজরুলের তখন মানে আপনাদের প্রথম ছাপা বই দোলন চাপা নজরুলের, এইবার নজরুলের বই বিক্রি, অতএব পুলিশের আরও চোগারে আর একটা এসে জুটেছে এর মধ্যে। এবার তখন এই উল্লাসকর দত্ত আসছে বা উপেন মুখোপাধ্যায় আসছেন, আরও বিপ্লবীরা আসছেন। তো এইসব করতে করতে আবার নজরুলের সূত্রে প্রচুর এই সঙ্গীত জগতের লোক, সিনেমা জগতের লোক, কিন্তু সবই হচ্ছে ওই রাস্তায় ফুটপাতে, কোনো ভেতরে বসার জায়গা নেই। এই মান্নাদের মানে এত বড় মান্নাদের যে কাকা, যাকে কানাকেষ্ট বলে লোকেশ, তিনিও এসে বসতেন, শচীন দেব বর্মন। মানে বিপ্লবীরাও যেমন আসছে, আবার এরকম কালচারাল ফিল্ডের অন্য লোকও আসছে। এই করতে করতে তো পাশের ঘরটা বোধহয় খালি হয়েছিল, সেটা একটুখানি কম্পারেটিভলি বড়, সেইখানে তখন শিফট করলো। মানে সেইখান থেকে বই বেরোনো শুরু হলো আরও। তারপরে এপিসোড হচ্ছে আমরা এখানে চলে এলাম, হ্যাঁ, সেটা হচ্ছে তারপরে। ইন দ্য মিন টাইম যে নজরুল যেমন মোটামুটি অনেক কাগজেই লিখতেন, তার মধ্যে কল্লোল ছিল একটা, এবং কল্লোলের লোকেরা তখনকার দিনে মানে রবীন্দ্র বিরোধী, মানে বাইরের খোলসটা রবীন্দ্র বিরোধী, আর লোকে বলতো যে অশ্লীল লেখক বা এই ধরনের নানা রকম ওদের ইয়ে ছিল। এবং কল্লোলের কয়েকজনের বই তখনই গুরুদাস চট্টোপাধ্যায়, এই এখন যেখানে পিএনবি মানে ইউবিআই ছিল, ওই বাড়িটার পুরোটা গুরুদাস চট্টোপাধ্যায় ছিল, ওইখানে ওদের অফিস ছিল। তো একদিন নজরুল ওই সব দল বেঁধে বুদ্ধদেবকেও যেটা আগেই চিনতেন, তো এইরকম সব অচিন্ত সেনগুপ্ত, প্রেমেন মিত্র, সব বলে গোপালদা এদের নিয়ে এলাম, এদের বই গুরুদাস ছাপবে না। যারা বলে গুরুদাস ছাপবে না তো আমি কী করবো, বললো না
গুরু শরৎচন্দ্র গুরুদাসের তখন হচ্ছে মানে সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে শরৎচন্দ্র। বলছে উনি বলেছেন এইসব অশ্লীল লেখক এদের বই যদি তুমি ছাপো তাহলে আমি আমার বই সব তুলে নেব। তো এদের বিক্রির কোনো নিশ্চয়তা নেই এবং এরা সাহিত্যে থাকবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তখন নজরুল বলে তুমি এদের বই ছাপো। সেও আবার পুলিশেরই হলো, কারণ তার মধ্যে থেকে দুটো তিনটে বই আবার গভর্নমেন্ট থেকে ব্যান দিল। আমাদের যেমন পুরনো তালিকা যদি দেখা যায়, হেন বিষয় নেই, হেন রাজনৈতিক মতবাদের লোক নেই যে যাদের বই ছাপা হয়নি। কেন জ্যাঠার কাছে যেটা মুখ্য ছিল যে লেখাটা ভালো হতে হবে, তারপরে তুমি যে দলই করো যাই করো মরো তো বাঁচো আমার দেখার দরকার নেই, তুমি লেখাটা ভালো, যদি বিক্রি না হয় হবে না। হ্যাঁ, সেরকম যেমন অজিত দত্তর প্রথম কবিতার বই কে তখন চিনত? কেউ চিনত না। অজিত দত্তর প্রথম কবিতার বই কুসুমের মাস এখান থেকে বেরোলো। জীবনানন্দের প্রথম বই বিক্রির জন্য আমাদের দিলেন। এই যে ওর নাম কি বলে, প্রমোদ চৌধুরী, তারা ওরকম মানে তখনকার দিনে সব কোটিপতি লোক, যাটার সাথে ওই যে প্রুফ আনতে যাওয়ার আলাপ। তবে ইন্দিরা দেবী এই সব বইয়ের এজেন্সি কিন্তু ডিএম লাইব্রেরি পেয়েছে ওই করেই। মানে এটা একটা মানে কি বলবো। এবার নজরুলের সাথে যেই লেখকগুলো এলেন এরা হচ্ছে কল্লোলের লোক। আবার আমাদের সজনীকান্ত দাস হচ্ছেন শনিবারের চিঠি। এক তো রবীন্দ্রনাথের পেছনে কাটি করতেন, কিন্তু এরা হচ্ছে যে আবার এই কল্লোল বিরোধী। কিন্তু পিকুলিয়ার ব্যাপার হচ্ছে কি, আমাদের এখান থেকে তাদেরও বই বেরিয়ে মানে দুই দলেরই বই বেরিয়েছে। মানে আবার জ্যাঠা নিজে বিপ্লবী ছিলেন, মানে স্বদেশী ছিলেন, আজীবন খদ্দর পড়েছেন। তার মানে এমন না যে শুধু কংগ্রেসই, জওহরলাল নেহরুরই যেমন বই বেরিয়েছে, আবার কমিউনিস্ট পার্টির লোকেদেরও বই। এম.এন. রায়ের প্রথম ইন্ডিয়ান পাবলিশারই হচ্ছে আমরা। রাশিয়ান রেভলিউশন আর ফ্যাসিজম, যেটা মানে আবার আজকের দিনে ফ্যাসিজমটা ভীষণ জরুরি, ওটাকে আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছি, ওইটা আবার ছাপা হচ্ছে। তো এই যে একটা বিপরীত মুখী যে একটা এইটা কিন্তু সবসময় ডিএম লাইব্রেরির ইয়েতে রয়েছে। আর বই বাছা, বইটা হচ্ছে এমন একটা জিনিস, মানে বিক্রিটা না কেউ শিওর শর্ট বলতে পারে না। অশ্লীল কিছু না লিখে দিলে, অশ্লীল লিখলেও যে শিওর শর্ট বিক্রি হবে এটা কেউ বলতে পারে না। এটা অনেকটা জুয়া খেলার মতন ব্যাপার, যে কিছু দু চারটে বই এরকম যেটা বিক্রি হয় না, গাদা পড়ে রয়েছে, শেষকালে ফেলে দিতে হয়েছে ফর্মা। হ্যাঁ, আবার এমন বই আছে যে যেমন আমারই হয়েছে নিজে, যে বইটা খুব অশ্রদ্ধার সঙ্গে ছেপেছিলাম, এক বছরও কাটেনি, কয়েক মাসের মধ্যে 1100 বই বিক্রি শেষ। আর যেটাকে খুব আশা নিয়ে ছেপেছিলাম সেটা 200 বইও মানে বিক্রি হয়নি। মানে এইটা হচ্ছে কিন্তু খুব একটা কি বলবো, যে মানে কেউ বলতে পারে না যে আমি এইটা ছাপলে এইটা বিক্রি হবে। যেমন এখন যে ট্রেন্ড চলছে একটা, এই ভূত বা আধা ভৌতিক আধা অশ্লীল আধা একটা তন্ত্রমন্ত্র মেশানো একটা যে ব্যাপার, মানে আমরা ওই পথে কোনো দিন হাঁটিনি। আমরা উপন্যাস ছাপলে সোজাসুজি উপন্যাস ছেপেছি, ভূতের বই হলে সোজাসুজি ভূতের বই ছেপেছি। যেমন রিসেন্ট যেগুলো আমরা ছেপেছি সেগুলো কিন্তু সবই একদম নতুন। তার মধ্যে তো 2জন কি 3জনের বই তো এই মেলাতে আমাদের 100 কপি মতন করে নিয়ে যাওয়া হয়েছিল, সব বিক্রি হয়ে গেছে। পরে সেগুলোকে আবার মানে ঘুরে এসে ছাপতে হয়েছে। মানে এইটা হচ্ছে একটা বিরাট ব্যাপার, কোনটা চলবে আর কোনটা চলবে। মানে লেখক লেখিকারা বলেছে খবরদার ছাপবেন না, ছাপলে কিন্তু যাবে। তো এখন ছেলে মেনলি দেখে, ও বললো যা গেলে যাবে, আমার দাদুরও তো এরকম অনেক গেছে, এটাও ধরে নেবো যে যাবে। কিন্তু কপাল এমন যে বইগুলো ক্লিক করে গেছে। এবং এখন আমরা যেটা চেষ্টা করি, একদম নতুন লোক, সে প্রবন্ধ হোক বা গল্প হোক, যাই হোক, একদম নতুন লোককে ফোকাস করার। কেন পুরনো যারা লেখে সব একই ধরনের লেখা হয়ে গেছে, তাদের আর নতুনত্ব কিচ্ছু নেই। এমন তাদের যদি একটা নতুন কোনো বিষয়ে
লিখতে বলা হয় তারা সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই এক জায়গাতে পৌঁছে যায়। যেমন এখন আমাদের যারা লেখক সবই অচলতি লোক, প্রত্যেকটা লোক মানে এই কমার্শিয়ালি ভায়াবল কেউ ছিল না। এখন হয়েছে, তাদের পেছনে এখন লোক দৌড়চ্ছে। যেমন আমি একটা অভিধান ছেপেছিলাম, আমি নাম বলছি না, মানে বইয়েরও নাম বলছি না, আবার কারা ওকে ফেরত দিয়েছিল, মানে গলা ধাক্কা দিয়েছিল, মানে কলকাতার সব তাবড় তাবড় লোকেরা, মানে প্রকাশকরা, মানে তাদের মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বইটা ছাপার পায়নি, না ছাপবো না, হাঁকিয়ে দিয়েছে। শেষ বেশ আমি একটা সূত্রে ওইটার খবর পেয়ে আমি বললাম যে ঠিক আছে আমাকে একবার দেখাবে। তো আমি দেখে বললাম হ্যাঁ এটা আমি ছাপবো। সে বইটা পুরস্কারও পেল। এবার সেটাই গণ্ডগোল হয়ে গেছিল কি, প্রথম সংস্করণটা যখন ছাপতে কাগজের খুব ক্রাইসিস ছিল, প্রেস থেকে বা কাগজের দোকান থেকে কাগজটা কিছু একটা হয়ে গণ্ডগোল হয়ে গেছিলো, মানে কাগজটা খুব খারাপ ছিল। তো এইবার আমি আনন্দবাজারে গেছি, তো আমাকে সাগরমা ঘোষ বলছে তুমি ওকে নিয়ে আসতে পারবে? তো আমি বললাম হ্যাঁ পারবো না কেন, ওকে এখানে থাকে না কলকাতা, আমি খবর দিয়ে তাহলে আনিয়ে বলো তুমি তাহলে এই দিন এসো। আমি গেছি, তো সাগরময় ঘোষ তো এখানে যেমন আসতেন, যেহেতু আমি শান্তিনিকেতনে পড়তাম, ওরা শান্তিনিকেতনের লোক, আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু ওই উনার টেবিলটায় বসে পড়তেন গিয়ে, তখন কারোর সাথে বিশেষ কথা বলতেন না। তো আমাকে তো ওনার সঙ্গে কথা বলে আমাকে বললো যে তোমার তাড়া নেই তো? আমি বললাম যে না। তো বোধহয় চা আনালো, আমাদের চা খেতে বললো যে একজনকে বললো যাই একে ডেকে নিয়ে এসে, তো সে ওদের একজন বিখ্যাত রিপোর্টার, তারও নাম বলছি না। সে সব করে টোরে তারপরে যখন হয়ে গেছে ইন্টারভিউ নেওয়া, তখন সব বলছে আপনারা বইটা ছেপেছেন, এটা তো আর লিখতে পারবো না এখানে, খুব বাজে কাগজে। আমি বললাম যে দেখুন এরকম প্রবলেম হয়ে গেছিলো। অনেকক্ষণ থেকে সাগরময় ঘোষ শুনছে, বলে তোমাকে কি আমি এইটা জিজ্ঞেস করার জন্যে ডেকে পাঠিয়েছি? তোমাকে যে কাজটা বললাম ওটা করে আজকেই ওইটার রিপোর্টের ইয়েটা আমাকে দেবে, ইন্টারভিউটা। তোমার একবারও মনে হলো তখন আমার বয়স কত, 23, 24 কি 25 হবে। তো বলছে যে ওই যে একটা বাচ্চা ছেলে বইটা ছাপলো, তোমাদের তো সব যারা গুরুদেব এই বাজারে, তারা তো কেউ ভরসা করে ছাপেনি, সেই তোমাদের এই বোধটা নেই যে ও যদি না ছাপতে বইটা তো আরও 10 বছর পড়ে থাকতো। তার কারণ ছোটোখাটো কোনো পাবলিশার এটাকে করতো না। তো এই হওয়াতে যেমন এরকমও হয়েছে, সে বইটা কিন্তু সবাই রিজেক্ট করে। এবার তারপরে কি হয়, যেহেতু আমার ঘাটটা খুব ছোট, যতটা নাম ততটা আমি আর্থিকভাবে মানে সলিড অবস্থায় নেই যে সবাইকে চাইলো 20,000 50,000 টাকা দিয়ে দেবো। এবার যথারীতি বিক্রি হয়ে গেল। আপনি তো দীর্ঘদিন এই পাবলিশার্সের সঙ্গে যুক্ত আছেন, তা কলেজ স্ট্রিটকে কতখানি বদলে যেতে দেখেছেন এই এতদিনে? ওই যে বললাম আগে, যেখানে কলেজ স্ট্রিটে যারা ভালো বই ছাপতো তারাও এখন ওই সব গড্ডালিকা প্রভাবে চলে গেছে। আর একটা হয়েছে কলেজ স্ট্রিটে, যেটা আগে আমাদের ছিল না। আগে আমরা ভাবতাম যে যেটা রাজনৈতিক বই ছাপে কারা, NBA ছাপে বা ওরিয়েন্ট বা আরও একটা দুটো, তারা খুব অল্প সবাই। এখন দেখছি রাজনীতির দয়াতে এবং প্রচুর বেহিসাবি টাকার লেনদেনে সবাই ফুলে ফেপে একসা হয়ে গেছে, কিন্তু তাদের বই তারা কিন্তু সবই, আমার জ্যাঠা একটা কথা বলতো, কলেজ স্ট্রিটে 90টা প্রকাশক আমার এঁটো খায়। তার মানে কি এই লেখকগুলোকে সব গোপাল দাস মজুমদারের তৈরি। আমি তো বললাম আমার হাতের সামনে যে আমি যাকে তৈরি করলাম, বাজারে স্থান করে দিলাম, সে লোকটাও অন্য জায়গায় বিক্রি হয়ে গেল। তার কারণ আমি ওদের অত টাকা দিতে পারছি না। হ্যাঁ, ওটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই, কিন্তু এইটা এখন হয়েছে। এবং এখন যেটা লেটেস্ট ট্রেন্ড, আমি নাম বলছি না, 2-3 জন প্রকাশক যারা কেউ একটা কিছু ভালো কিছু ছাপলো, সঙ্গে সঙ্গে সেই লেখকের থেকে নিয়ে বইটাকে করে নিল।
আর আমাদের মুশকিল হচ্ছে কি, আমাদের তো সব কন্ট্রাক্টটাই হতো ভারবাল, যে জন্য আমি আইনত কারোর এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়ার অবস্থায় থাকতাম না। সেই জন্য আমরা অনেক ঠেকে শিখেছি। এখন আর আমরা ভারবাল, সে নতুন লেখক হোক আর যাই হোক, ভারবালের কোনো গল্প আর নেই। এখন আমাকে পুরোটা আমার শর্তে যদি রাজি থাকো তো থাকো, তা না হলে কপিরাইট তোমার সব ঠিক আছে, কিন্তু আমার আর কতগুলো কন্ডিশান আছে। আজ মনে হলো তুমি ছাপবে না, আমি বইটা ছেপে ঘরে নিয়ে বসে আছি, যেটা হয়েছে আরও অনেক। প্রথম খণ্ডটা 2টো এডিশান করেছে, 2 আর 3টা আর এক পাবলিশারকে দিয়েছে। এবার তারপরে 1, 2, 3 আর একজনকে দিয়ে অখণ্ড সংস্করণ বার করে দিয়েছে। এবার আগের 2টো পাবলিশার তো জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাদের ক্ষমতা নেই যে ওই রাঘব বলটার সাথে যুদ্ধ করে। তার কারণ সেটা টাকা তো আছেই, টাকা কোন দিকে আসে সেটা আর আমি বলছি না, আর পলিটিক্যাল কানেকশন বিশাল। দেখা যাবে তার দোকান ফোকান ভাঙচুর করে দিয়ে চলে গেল। ছোটোখাটো প্রকাশক তারা ভরসা করে দাঁড় করিয়ে দিয়েছে একে। হ্যাঁ, কিন্তু এই কাজটা কেউ আনন্দ পাবলিশার্সের সঙ্গে করতে পারবে না। তার কারণ হচ্ছে ওরা বরাবরই একটা লিখিত চুক্তির মধ্যে যায়। এটা ভালো হোক মন্দ হোক, তুমি ভাই পড়ে দেখো, অল্টারেশনের কিছু দরকার থাকলে অল্টার করো, কিন্তু এর বাইরে গিয়ে আমরা তোমার বই ছাপবো না। এমন দেখেছি যে 8টা 10টা এডিশন আমরা করেছি, হঠাৎ এসে একটা এমন কথা বললেন লেখক, যে বইটা তুলে নিন। এরকম রাগ করে আমার এমন হয়েছে যে আমি বলেছি যে ভাই আপনি সবগুলোই নিয়ে চলে যান, আমার দরকার নেই, আমার এত দারিদ্র পড়েনি, আর যদি না খেতে পেয়ে মরবো। হ্যাঁ, কিন্তু লাভের লাভ কি হয়েছে? লোকে জানে বইগুলো ডিএম লাইব্রেরি, এখনও খোঁজ করতে ডিএম লাইব্রেরির কাছে আসে। কারণ আমাদের একটা ইউএসপি ছিল যে আমরা সব সময় বইয়ের দাম কম রাখি। ইভেন এখন আমরা চেষ্টা করি, যদিও এখন একটা যেটা ওই জিজ্ঞেস করছিলেন যে কলেজ স্ট্রিটের নতুন ট্রেন্ড কি, নতুন ট্রেন্ড হচ্ছে কমিশন। এখন লোকে বই কেনে না, কমিশন কেনে। এইটা পাঠক কিছুতেই বোঝে না। আমি 4 বছরে একবার একটা কমিশন দিতে পারি, কারণ আমার ঘরে স্টক জমে গেছে, আমি দিয়ে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য কমিশন দিলাম। সারা বছর ধরে 20%, 30%, 40%, 50% এবং 80%ও দেখছি ফেসবুকে, 80%-এরও দেখছি। তো তার মানে কি, বইটা 5 টাকার বইটা 100 টাকা করে রেখেছে, সে ঘর থেকে টাকা দিচ্ছে। এত সাধু তো কেউ আসেনি এই লাইনে। এইটা হচ্ছে একটা খুব বাজে জিনিস। আমি বলবো যে এইটা আমাদের, আর এতে কি হয়েছে, আমাদের মফস্বলের যে চেনটা ছিল বিক্রির, এখন কেউ কিছু না, ব্যান্ডেলের একটা দোকান, সে যখন লোকটা বই কিনতে আসতো, মানে ওই দোকানের মালিক বা কেউ, দেখি না দাদা আপনার কী বই বেরিয়েছে, একটু এদিক ওদিক দেখে 2টো বই কিনতে এসেছিলো, 2টো বই, আরও 2টো বই এক্সট্রা নিয়ে গেল। আমরা কি করেছি, এখানে কমিশনের লোভ দেখিয়ে পাঠককে ওই ব্যান্ডেল থেকে কলেজ স্ট্রিটে নিয়ে আসছি। পাঠক এইটা হিসেব করছে না, ব্যান্ডেল থেকে কলকাতায় আসা, মানে কলকাতা থেকে ব্যান্ডেল ফিরে যাওয়ার খরচা কত, তার মধ্যে পথে তাকে কিছু খেতে টেতে হবে। এখন চা খেতে গেলে 10 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো এইবার সেই পয়সাটা হিসেবে রাখতে হবে। আমরা সেই হিসেবগুলো করছি না। আমরা শুধু দেখছি, আরে কলেজ স্ট্রিটে এই দোকানে গেলে তো আমাকে কমিশন দিয়ে দেবে, আমার কি দরকার। এই যে, আর প্রকাশকরা এটা বুঝছেন, ওই চেনটা নষ্ট হয়ে যাওয়াতে কী হয়েছে, আমরা যেখানে আগে 1000 বই ছাপতাম, এখন 250-300 ছাপছি। এবং বেশিরভাগ লোক এখন বই ছাপে, শুনতে খারাপ লাগবে, 20টা 10টা, 2 দিন পর পর তাদের বই আউট অফ প্রিন্ট হয়ে যায়। পাঠক কি এতই বেড়েছে? পাঠক মাঝে যেটা নষ্ট হয়ে গিয়েছিল, পাঠক আবার নতুন অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচুর বই পড়ছে, এবং আমাদের কাছে যারা আসে সবই অল্প বয়সী ছেলেমেয়ে, তারা ভালো বই কিনতে আসে। তারা ওই ট্র্যাশ গল্প উপন্যাস কিনতে কেউ আসে না। গল্প উপন্যাস তখনই কেনে আমাদের পুরনো বই যদি কিছু থাকে সেইগুলো খুঁজে পেতে কেনে। তারা কিন্তু এই হাল আমলের ট্র্যাশগুলোকে কেউ কেনে না।
না, এটা তো আমার কাছে একটা বিরাট সাইন, কারণ এই ছেলে মেয়েগুলোই তো মানে আরও দু চারজনকে বলবে, আরও দু চারটে প্রচার হবে। এরা যারা কলেজ বা স্কুলে মাস্টারি বা এই কাজের পাচ্ছে, সেখানে ছাত্রছাত্রীদের ইয়ে করবে, যেটা মাঝখানে একদমই সব উঠে গিয়েছিলো। এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, মানে একদম দুঃখের চারিদিকে দুঃখ 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 করে কিছু লাভ নেই, কিন্তু এই যে না সবটাই একদম একটা সোনায় মোড়া জায়গার মধ্যে আমরা চলেছি। আর এমনিতে সব ব্যবসাতেই যা অবস্থা খারাপ, বই ব্যবসারও সেই একই অবস্থা খারাপ। হু করে কাগজের দাম বাড়ছে, তার মধ্যে জিএসটি ফিএসটি হাবি জাবি নানা জিনিস বসে বইয়ের দাম বাড়িয়ে দিচ্ছে। আর আমাদের এই কমিশন দেওয়া নেওয়ার ব্যাপারে বাড়ছে। আমরা যেমন কি স্ট্রিক্ট যেটা দেওয়ার সেটা দিই, তার বাইরে একটা পয়সা আমরা বেশি দিই না। এই এত অনেক দিন পর এইবার আমাদের যে স্টকে যা বই ফই পড়ে আছে যে 25%, তাও 25%। কমিশনের এইটাই হচ্ছে সবচেয়ে নেগেটিভ পার্ট আমাদের এই ব্যবসাতে, এবং চেনটা নষ্ট হয়ে যাওয়া। নতুন বইয়ের দোকান, প্রকাশক বই খুলেছে, ও আমাকে দিচ্ছে 25%, আর এদিকে বিজ্ঞাপন দিয়ে চলেছে আমার কাছে আসুন 22.5 পাবেন। কে আমার কাছে এই পর্যন্ত আসবে বই কিনতে? একমাত্র যারা দূর দূরান্ত অনলাইনের লোক, তারা ছাড়া কেউ ইয়ে করবে না। আর যেহেতু আমাদের এই 103-4 বছর ধরে একটা নাম রয়েছে, সে বাবা ঠাকুরদা সবার মুখে নামটা শুনেছে, এই লোকগুলো আসবে। কিন্তু চলতে ফিরতে লোকগুলোকে সব কলেজ স্ট্রিটে আমরা ওই করে, তাও সব দোকান পাচ্ছে না, কিন্তু এই খদ্দের পাচ্ছে 2-4টে দোকান। মানে এইটা একটা নেগেটিভ মানে জায়গাতে আমরা পৌঁছে গেছি, এবং ইচ্ছে করেই পৌঁছাচ্ছি আমরা। মানে এটা বুঝছে না যে আলটিমেটলি গিয়ে থেকে যাবে কয়েকজনই, বাকি সবাইকে বেরিয়ে যেতে হবে। এই কোথায় এখন শান্তিনিকেতন থেকে এই আজকেই বই দিয়ে গেল, আমি তাকে কতটা প্রেশারাইজ করতে পারি যে তুমি এত কমিশন দাও আমাকে? সে যে শান্তিনিকেতন থেকে এসছে, তার তো একটা খরচা আছে। আমি কত বই 1000-2000 টাকার বই নিচ্ছি একবারে, কিন্তু এদের ইয়েটাই হয়ে গেছে কেন ওদের এমন জায়গায় শান্তিনিকেতনে মানে দোকান বা সেখানে মার্কেটটা ঠিক করতে পারে না, কিন্তু বইগুলো খুবই ভালো ভালো বই ছেপেছে। এইগুলো তো প্লাস পয়েন্ট, এবং আশা করা যায় এইটাই বাড়বে, নেগেটিভরা যাবে। ধন্যবাদ আপনাকে।